দর্শক সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গুম, খুন, হত্যা আর ধর্ষণের মতো অসংখ্য অভিযোগ। আছে অনিয়ম, অপরাধ আর দুর্নীতিও, যার ভয়াল থাবায় আক্রান্ত আপনার আমার ভাই, বোন, বন্ধু, প্রতিবেশী কিংবা স্বজন, যাদের মুখোশ উন্মোচন করতেই চ্যানেল এসের বিশেষ আয়োজন সাদা কালো, যে আয়োজনের পুরোটা জুড়েই সহযাত্রী হিসেবে আপনাদের সাথে থাকছি আমি হাসান জাকির। আর এই মুহূর্তে যে যেখান থেকে চ্যানেল এসের সাথে সংযুক্ত রয়েছেন, আপনাদের সকলের প্রতি সালাম। বারবার বলতে যেতে হবে, কেন যেতে হবে? বাড়াবাড়ি করিস না, ভালোই বনা। এই দয়াগঞ্জ ছেড়ে তার চলে যেতে হবে, মনে রাখিস। আমার মনে হয় যেটা আমি ধারণা করতে পারতেছি, প্রায় উনি ৬-৭ কোটি টাকা এখান থেকে নিয়ে গেছে মর্গেজ দিয়ে। দর্শক, সাদা কালো আপনাদেরই অনুষ্ঠান, আপনাদেরই অনুরোধে আমাদের অনুসন্ধান দল খতিয়ে দেখে ঘটনার নেপথ্যের ঘটনা, তুলে আনে সেই ঘটনা থেকে সাদা কালোর পৃথকীকরণ। এবারও তার ব্যতিক্রম নয়। আমরা পরিবার পরিজন নিয়ে নিজেকে কিছুটা ভালো থাকার আশায় অনেকেই ফ্ল্যাট বন্ধক নিয়ে থাকি, কিন্তু অধিক লাভের আশায় বন্ধক নেওয়া এই সকল ফ্ল্যাটই এখন প্রতারণার নতুন ফাঁদ, তা আমাদের অনেকের কাছেই হয়তো অজানা। রাজধানীর গ্যান্ডারিয়া থানা এলাকার দয়াগঞ্জ, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থাকায় এলাকাটিতে পরিবার পরিজন নিয়ে বসবাস করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদেরই একজন মুদি দোকানি তারিকুল ইসলাম, যিনি দীর্ঘ ২০ বছর ধরে মুদি মনোহারি ব্যবসা করছেন আমেরিকা প্রবাসী ওমর ফারুকের ৬তলা ভবনের সামনে। স্থানীয়রা তাকে সবুজ মিয়া নামেও চেনেন। তাই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে আমি ব্যবসা করছি। ব্যবসার পাশাপাশি আমি ফ্ল্যাট যে বন্ধক নিচ্ছি, আমার স্ত্রী যে ফ্ল্যাট বন্ধক নিচ্ছে, এই সমস্ত টাকা দিয়েই আমাদের নেওয়া। ৩ বছরের মধ্যে টাকা ফেরত দেওয়া দিম আমরা। 3 বছরের মধ্যে ভাড়া তোরা নিবি না, মানে মর্গেজ হিসাবে। তা এইভাবে আর কি টাকা পয়সা দিয়েছে, আর ওই বাগনায় নিয়ে মামার লেগে পাঠাইছে। তারা মর্গেজে রুম নিছে, রুম নেওয়ার পরে মনে করেন পাইতারা করতেছে, আর মনে করছে এক মালিক হয়ে গেছে লোক আরেক মালিক, এরকম ভাবে বাগনার কাছ থেকে নিছে। তারও এত কিছু যাচাই বাছাই করে নাই। আমরা শুনছি যে তাদের কাছে আপনার গিয়া বন্ধকের টাকা নিছে, তাদের আপনার গিয়া রুম দিছে, তাদের রুমে আছে, তারা রুমে আছে। এমন তো না যে তাদের বন্ধক দিছে তারা আপনাকে দখলে নাই, দখলে আছে না। ওমর ফারুক প্রবাসে থাকলেও বাড়িটি দেখভাল করেন তারই ভাগিনা আহমেদ হোসেন আলম। দীর্ঘদিন একই এলাকায় বসবাস করার কারণে সবুজ মিয়ার সাথে সখ্যতা তৈরি হয় ভাগিনা আলমের। আমার মামারে যে টাকা দিছে তাও ডকুমেন্ট, বিগ ডকুমেন্ট হয় নাই, একটা লোকও সাক্ষী ছিল না, মা টাকাটা দিয়েছেন এবং সাক্ষী ছিল। মানে আপনি ধরেন আমারে বাড়ি বানানোর সময় টাকা দিয়েছেন, আপনিও আমারে মনে সুখে দিয়ে গেছেন, কোনোদিন জানান নাই যে একটা কাগজ করি বা কিছু করি। যখন ফেরত দেওয়ার সময় হয়েছে তখন আমি আপনার টাকা সেই হিসাবেই দিচ্ছি। এখন টাকাটা আমি কোত্থেকে এনে দিছি এটা হচ্ছে সাবজেক্ট। আমি কোত্থেকে আনছি সেটা ডকুমেন্ট করছি, কিন্তু আমি যে আপনারা দিছি সেটা ডকুমেন্ট করি। যেমন আমি দোকান থেকে সবুজের থেকে টাকা নিছি, এটা ডকুমেন্ট আমার কাছে আছে, আমি টাকা নিছি। আমি যে ডকুমেন্টের টাকাটা দিছি এটার কোনো প্রমাণ নেই। হঠাৎ আমেরিকা প্রবাসী ওমর ফারুকের টাকার প্রয়োজন, তাই বন্ধক দেয়া হবে তার বাড়ি। দীর্ঘদিনের সুসম্পর্কের কারণে ভাগিনা আলমের দেয়া সেই লোভনীয় সুযোগ তাৎক্ষণিক লুফে নেন মুদি দোকানি সবুজ মিয়া। যে ফ্ল্যাট এবং যা কিছু নেওয়া হয়েছে সব কিছু ডেট ডকুমেন্টস অনুসারেই নেওয়া হয়েছে, কিন্তু হঠাৎ করে ওনারা আমাদের নামে একটা মামলা দায়ের করেছেন এবং এই মামলাটা আমি মনে করি যে আমাদের এই টাকাগুলোকে মাইজ দেওয়ার লক্ষ্যে তারা এগুলি করতেছে এবং আমাদের হয়রানি করার জন্য করতেছে। যিনি মূল মালিক উনি আমেরিকা প্রবাসী এবং তার বাইকনাকে দেওয়া বাড়িটা দেখভাল করাইছে দীর্ঘ প্রায় 25 বছর ধরে। হ্যাঁ, তাই আমরা তো এটা বলতে পারবো না, এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। যেহেতু মামলা গড়াইছে, এখানে সিআইডি কর্তৃক তদন্তে সব কিছু বেরিয়ে আসবে। সরল বিশ্বাসী সবুজ মিয়াকে বিষয়টি যাচাই বাছাই করতে আমেরিকা প্রবাসী মামা ওমর ফারুককে মোবাইল ফোনে ধরিয়েও দেন আলম। হ্যাঁ, আমার কোন মামা দেখছেন, আলম এই কাজটা করতে পারবে।
আপনি যে বলতেছেন যে আমি কথা বলবো, কথা বলে লাভ নাই তো। আর একটা বিষয় আছে ভাই, আপনি ভিডিও করেন, অডিও করেন, সব করেন। এই বাড়িটা তো মানে আপনার মারও তো হক আছে নাকি? এটা আপনার ওনার কি না? না না না, এখানে কোনো হক রাখে নাই সে। তারপর আলাপচারিতায় নিশ্চিত হয়ে ৮ লাখ টাকার বিনিময়ে ৫ বছরের জন্য ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে ভবনটির নিচতলার উত্তর পাশের ফ্ল্যাটটি হাত দলিল করে নেন মুদি দোকানি সবুজ মিয়া। কিছুদিন যেতে না যেতেই বাড়ির মালিকের আরও টাকার প্রয়োজন হয়। এমন অজুহাতে পুরো বাড়িটি মর্গেজ দেয়া হবে বলে সবুজ মিয়াকে আবারও প্রস্তাব দেন আলম। ওনার হাজবেন্ডে মানে যে মুদি দোকানদার, ওই না ডিপ করে রাখেন একটা ভালো। আল্লাহর একটু ইচ্ছা যে ডিপটা ওই সময় কি কারণে করা হয়েছে একমাত্র আল্লাহ জানে, যে কারণে হয়তো বা আজ পর্যন্ত এটা তাও কথা আলোচনা চলতেছে। যদি এই ডিপটা না থাকতো, যদি ওনার কথা শুনে আমিও মনে করেন সে তুমি যাক বাদ দেন, দরকার নাই, সেটা এখন তো সমস্যা কিছুই হইতো না। এতদিনে ওনাদের কোনো কাহিনী শেষ, সব বাদ। এবারও আলমের দেয়া সেই লোভনীয় সুযোগ হাতছাড়া করেননি সবুজ। নিজের স্ত্রী লিপি আক্তারের নামে চতুর্থ তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটটি ৬,৫০,০০০ টাকা ও শালিকা জেসমিন আক্তারকে ৭,৫০,০০০ টাকার বিনিময়ে দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটটি বন্ধক নিয়ে দেন সবুজ মিয়া। ৩ বছর যাবৎ সেই বাসায় বসবাস করতেছি, কিন্তু আজকে ৩ বছর পরে তারা আমাদের নামে একটা মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা দিয়া আমাদের এই হেস্তনেস্ত করতেছে। ফ্ল্যাট নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, আমাদেরকে বলে হুমকি ধুমকি দেয়, গেটে তালা লাগিয়ে দিবে। তারপরে আপনার এটা বলে বর্তমানে যে মামলা করছে বাদী, উনি বলতেছে মাহমুদ হোসেন। আপনারা বলেন না যে চুক্তিনামা আছে? হ্যাঁ আমরা বলছি, কিন্তু বলে এই কাগজে কিছুই হবে না, সে আছে বিদেশে, উনি নাকি ওনার পাওয়ার অ্যাটর্নি দিয়েছে মামলা করার জন্য, এই জন্য আমাদের সবার নামে মামলা করছে এবং আমার নাম। আমি একজন মহিলা মানুষ, দেন আমি একজন সাধারণ ব্যবসায়ী। আমার এনকে বলে যেরকম আমার মামার টাকার দরকার, তা আমি একটা রুম মর্গেজ দেবো, তা তুমি যদি নাও তাহলে 7.5 লাখ টাকা দিবা। তা আমি তারে বলি যে না, 7.5 লাখ টাকা দিতে পারবো না, আমি 7 লাখ টাকা দেব। সেই মর্মে ওর সাথে আমার চুক্তি হয় 2021 সালে। বসবাস করে আসতেছি, আমার 3 বছর মেয়াদ হয়ে গেছে। তার 3-4 মাস আগে আমি তারে টাকা ফেরত দেওয়ার জন্য তাকে জানাই, সে টাকা ফেরত দিতে পারবে না। 1/5/2022 এটার মেয়াদ এখনও আছে 1/4/2027 সাল পর্যন্ত। ওমর ফারুক উনি নিতে বলে, উনি আর কি ওনার মারফত দিয়ে উনি নেয়। তো দেখেন আমার ভাড়াটিও আছে এখনও, উনি আমাকে ভাড়া দেয়। আমাদের মাস এখনও শেষ হয়নি, মানে মেয়াদ শেষ হয়নি। তো এই প্রেক্ষিতে উনি আমাদের টাকাটা রিটার্ন না করে ওমর ফারুক ওরফে মাহমুদ হোসেনকে দিয়ে মামলা দেয়, কিন্তু আমাদের টাকা আমরা কেন ফেরত পাইনি। একই ভবনে মামাতো বোন ও বোন জামাই আবু বক্করকেও ফ্ল্যাট মর্টগেজ নিয়ে দেন সবুজ। আহমেদ হোসেন তারেক আলম উনি প্রস্তাব দেয় বন্ধক নেওয়ার জন্য। আমরা বন্ধক নিই। বন্ধক নেওয়ার সময় ওনার মামার সাথে আমরা কথা বলে নিছি। ওনার মামা বলছে তার বাইকনাকে টাকা দেওয়ার জন্য, এবং সেই আমেরিকা থাকে প্রবাসী। সে বলছে আমি আসতে পারতেছি না, তুমি আমরা বাইকনাকে টাকা দাও। তার মোবাইলের সাথে কথা বলে আমাদের লেনদেন হয়েছে। সে আমাদের বাইকনার সাথে একটা ডকুমেন্ট দেওয়ার জন্য আমরা বলছি, তারা আমাদের স্টাম্প দেয়, একটা দলিল দেয়। সেই দলিলটা আমরা বুঝে পাই। এখন আমাদের সাথে বলতেছে আমরা টাকা নিই না, এমনি বিভিন্ন রকম আমাদের সাথে প্রতারণা করতেছে, আমাদের সাথে আমাদের মামলা দেয় আমাদের বিরুদ্ধে। আমি এই ফ্ল্যাটটা রেখেছি 2022 সালে। তো আমি ব্যাংক থেকে লোন করে ঋণ করে আমি এই ফ্ল্যাটটা রেখেছি। বাড়ির মালিকের সাথে আমার ফোনে কথা হয়েছে কেয়ারটেকারের মাধ্যমে যে তার কিছু টাকার প্রয়োজন, সেজন্য সে এই ফ্ল্যাট বন্ধক রাখবে। তো আমার ভাই ভাবি, আমার ছোট বোন, তারাও আগে রেখেছে, আর আমি তাদের দেখে উৎসাহ হয়ে তারপর আমিও রেখেছি যে আমার 2টা বাচ্চা ঢাকা থাকে, তারা পড়াশোনা করে, যদি কিছু আমরাও থাকতে পারি অথবা ভাড়ার মাধ্যমে আমার ছেলেদের পড়াশোনার কিছু আর্থিক সহায়তার জন্য। এখন আমাদের নামে উল্টা মামলা দিয়ে আমাদের খুব হয়রানি স্বীকার করতেছে, হুমকি ধামকি দিচ্ছে আমার ভাইয়াকে যে তাকে মেরে ফেলবে।
বাড়ি বন্ধক নিয়ে সকলের মুখেই ছিল হাসির ঝলক। হঠাৎ মুদি দোকানি সবুজকে দোকান ও বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দেয়া হয়। তারপরই মাথায় আকাশ ভেঙে পড়ল তার। আপনার কোথায় যাবো? হ্যাঁ, যেতে হবে। কেন বারবার বলছি যেতে হবে? কেন যেতে হবে? বাড়াবাড়ি করিস না, ভালো হইব না। এই দয়াগঞ্জ ছেড়ে তোর চলে যেতে হবে, মনে রাখিস। নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত যেই ফ্ল্যাট বন্ধক নিয়েছিলেন তারিকুল ইসলাম, কেন তাকে ছেড়ে দিতে হবে সেই ফ্ল্যাট, আর কেনই বা তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে, আমরা জানবো সে বিষয় সম্পর্কে, জানাবো আপনাদেরকেও। তবে তার আগে একটি বিরতিতে যেতে হবে আমাদের, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দর্শক, বিরতির আগে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম ফ্ল্যাট বন্ধক নেয়া মুদি দোকানি তারিকুল ইসলাম সম্পর্কে আপনাদের জানাবো, আমরা জানবো তার সম্পর্কে। তবে তার আগে চলুন দেখে আসি পুরো রাজধানীর এই ফ্ল্যাট বন্ধকের হালচিত্র। ঢাকায় নিজের একটি ফ্ল্যাট থাকবে আর সেই ফ্ল্যাটটি সাজাবেন আপন রঙে, এমন স্বপ্ন হয়তো আমরা অনেকেই দেখি। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে নিজের কষ্টে উপার্জিত সম্পদে একটি ফ্ল্যাট কেনার কথা তো এখন দুঃস্বপ্নের মতোই। নিজের বিনিয়োগকৃত সম্পদ ও ভিটে মাটি বিক্রি করে কিংবা সারা জীবনে তিল তিল করে গড়ে তোলা সঞ্চিত সম্পদ দিয়ে আমরা অনেকেই কিছুটা বাড়তি আয়ের আশায় বন্ধক নিয়ে থাকি ফ্ল্যাট। কিন্তু বন্ধক নেয়া সেই ফ্ল্যাটটি এখন প্রতারণার নতুন ফাঁদ, যার জালে আটকা পড়ে দিশেহারা অসংখ্য সাধারণ মানুষ। 2019 সালে পুলিশের করোনার সময় আমি এই বাড়িতে মর্গেজ নিই। তখন ছিলাম হলো আমি নিচতলায় মর্গেজে নিয়েছিলাম। আমার সাথে আরেকজন ছিল, ফারজানার নাম তার। তো আমরা দুইজন মিলেই মর্গেজটা নেই। নেওয়ার প্রথমত আমরা বাড়ি বুঝে পাই হলো এলাকায় একজন ছিল আপনার মুরব্বী, ওনাকে সবাই চেনে মোটামুটি। ফারজানার যে বিষয়টা, এটা তো হচ্ছে আপনার তাকে ষড়যন্ত্রমূলক বা মিথ্যা একটা মামলা দিয়েছে। ও যদি চুরি করতো, ডাকাতি করতো। না কোনো ডাকাতির মামলা না, কিছু না। দিনে দুপুরে সে আমার টাকা দিবা না, আমি তো ওই ফ্ল্যাট যতটুকু জানি ওইটার বদলে দোতলার বদলে আমি এই দোতলাটা নিব। আর সে আসে না, সে জোর করে ঢুকছে। নিচতলার যে জিনিসপত্র সে উপরে এসে টাকা আরম্ভ হলো। আমি একটা ইউনিটের জন্য 1600 স্কোয়ার ফিটের জন্য 10 লাখ, আর একটা ইউনিটে 1600 স্কোয়ার ফিটের জন্য 10 লাখ টাকা দিচ্ছি। এবং সে প্রতি মাসে আমাকে হয় আমার ফ্ল্যাট বুঝাই দিবে, আর না হয় প্রতি মাসে আমাকে 30,000 টাকা করে ভাড়া দিবে। কিন্তু সে আমাকে ডিসেম্বর পর্যন্ত ভাড়া দেওয়ার পরে আর দেয়নি। কিন্তু ফোনে যোগাযোগ হতো, আসবো, কিন্তু সে যে বাটপাড়িটা করবে এভাবে আমি বুঝতে পারিনি। রাজধানীর শনির আকরা, ডেমরা, খিলগাঁও এবং পুরনো ঢাকার কিছু কিছু এলাকায় ব্যাংক লোনে ভবন তৈরি করে সেগুলোকে বন্ধক রেখেছেন অনেকের কাছে। উনি পরবর্তীতে আমাদেরকে আরও কিছু প্রস্তাব দেয় 1.5 বছর পরে, 1.5-2 বছর পরে একটা প্রস্তাব দেয় যে ওনাদের আরও কিছু টাকার দরকার, যদি আমরা কোনো ফ্ল্যাট মর্গেজ নিতে চাই বা ওনার একটা দোকান আছে যদি নিতে চাই, সেক্ষেত্রে উনি ওইটাও মর্গেজ দিবে। তো চিন্তা করলাম আমরা থাকতেছি, তো আপাতত কোনো সমস্যা হয়নি, তাহলে আমরা আরেকটা নিই, সমস্যা সেটা ভাড়া দিয়ে রাখবো। লোভে পড়ে অনেকেই অল্প টাকা বিনিয়োগ করে প্রতারণার শিকারও হচ্ছেন ভবন মালিকদের দ্বারাই। আর এসব ঘটনার অনুসন্ধানে নেমে চক্ষু চরক গাছ টিম সাদা কালোর অনুসন্ধান দলের। বন্ধক নেয়া ভাড়াটিয়াদের সাক্ষাৎ চাইতে গেলে সাদা কালো টিমের উপর চড়াও হন। আপনি মোবাইল কি করতেছেন? না আমি আপনাকে বলি এটা যদি আমার উইদাউট পারমিশন যদি আপনি ভিডিও করেন। এক পর্যায়ে মামলা দেয়ারও হুমকি দেন তারা। আমি আপনার বলি, আপনার আইনের অধিকার আছে। আরে বাবা, আমার কথা শুনে লাগলে আপনি মামলা করতে পারবেন। আপনি আমার অনুমতি ছাড়া আপনি সাইবার ক্রাইমে আপনি মামলা করতে পারবেন, সমস্যা নেই। মঙ্গলবার দুপুর 2:30 রাজধানীর মোহাম্মদপুরের বাইতুল আমান হাউজিং সোসাইটিতে চ্যানেল এস-এর সাদা কালোর অনুসন্ধান দল। ক্যামেরা দেখেই একগাদা দলিল, দস্তাবেজ ও অভিযোগ নিয়ে ছুটে আসেন স্থানীয়রা। আচ্ছা, কোনো মহিলা ছিল এই বাসায়? আপনাদের প্যারেন্টস বা মা বোন কেউ ছিল এখানে? ওই তো যে কোনো একজন, মানে আমার সাথে উনি তত কথা বলতে দেয় না, আমাকে গেটটা খুলছে যাচ্ছে, ঠিক আছে? গেটটা খুলে পরে যে নূর মিয়া আর আনোয়ার মিয়া নিজে আমার সাথে আসছে, এসে মানে এতটুকু দেখাইলো এই যে ফ্ল্যাট, মানে ঘুমঘাম, এই যে ফ্ল্যাট শেষ। তো এখন আমাকে তো অরিজিনাল দলিল দেয় নাই। বাড়ির যে মালিক আনোয়ারুল ইসলাম,
ওনার নিচে একটা অফিসের মতো ছিল। উনি বলতো উনি রঙের বিজনেস করে, ওনার সাভারে ফ্যাক্টরি আছে, তো ওইখানে রঙের কিছু ব্রাশের ডাটা রাখতো। তো উনি বলতো ওনার বিজনেসটা, আমাকে বলছে ওনার মেয়ের বিয়ের জন্য টাকা প্রয়োজন, যার কারণে মর্গেজ দিচ্ছে। 6 তলা বিশিষ্ট এই ভবনের ফ্ল্যাটগুলো একাধিক ব্যক্তির কাছে মর্টগেজ দিয়েছেন আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি। শুধু তাই নয়, একই ভবন সাউথ ইস্ট ব্যাংক কারওয়ান বাজার শাখার নিকট মর্টগেজ দিয়েও হাতিয়ে নিয়েছেন প্রায় 6 কোটি টাকা। যে কারো 30 লাখ, 10 লাখ, 15 লাখ এইরকম। আমরা পরবর্তীতে আমি একটা মেসেঞ্জার গ্রুপ খুলি, যেখানে অ্যারাউন্ড প্রায় আমি যাদের সাথে যোগাযোগ করতে পারছি এই মিলিয়ে প্রায় এখানেই প্রায় আপনার 2 কোটি টাকার মতো। আরও তো বাইরে আছে। মোটামুটি ভুক্তভোগী আমার মনে হয়, যেটা আমি ধারণা করতে পারতেছি, প্রায় উনি 6-7 কোটি টাকা এখান থেকে নিয়ে গেছে মর্গেজ দিয়ে। ভুক্তভোগীদের দাবি, আনোয়ার হোসেন নামের এই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যাংকও অর্থঋণ আদালতে একটি মামলা দায়ের করেছেন। ব্যাংক এটা মামলাধীন অবস্থা করে এটা বিচারাধীন আছে। ব্যাংক কোর্ট যখন রায় দিবে, রায় দিলে এবারে আমরা নিলামে তুলব। তো এটা নিয়ে আমি যার মাধ্যমে দিয়েছি মিডিয়া, আলমগীর হোসেন লাভ, ওনার সাথে যোগাযোগ করি যে আপনি জানা সত্ত্বেও কী কারণে এতগুলো লোককে একই ফ্ল্যাট বারবার এক একজনের কাছে মর্গেজ দিয়েছেন। বর্তমানে আনোয়ার হোসেন সপরিবারে পলাতক রয়েছেন। আমি আসছি 5 মাস থেকে উনাকে আমি দেখিনি, এখনো পর্যন্ত দেখিনি। এখন আমি আসার পর থেকে, আমি যখন এখানে দায়িত্ব পাওয়ার পর থেকে আমি দেখতেছি অনেক লোক আসতেছে, অনেক লোকের টাকা পাবে, কেউ মর্টগেজ দিছে, কেউ ওই কারো থেকে হাওড়া তুলেছে, বিভিন্নভাবে প্রতারিত হয়েছে মানুষ। ভাড়া নেয়ার বিকল্প হলো এই ফ্ল্যাট মর্টগেজ। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় একাধিক ব্যক্তির কাছে একটি ফ্ল্যাট মর্গেজ দিয়ে উধাও হয়েছেন ভবন মালিক। ওনার নামে তো আদাবর থানায় বেশ কয়েকটা জিডি হয়েছে, অনেকে মামলাও করেছে এবং সেই মামলা পিবিআইতেও গিয়েছে। তো তার নামে ওয়ারেন্টও জারি হয়ে যায়। একজন ওয়ারেন্টভুক্ত আসামি কিভাবে বাইরে আজকে এতদিন পলাতক হিসাবে থাকে, এটা আমি আসলে বোধগম্য না। যদিও ইসলামী চিন্তাবিদরা বলছেন ইসলামী শরিয়ায় বন্ধকের বিধান রয়েছে, তবে আছে সুনির্দিষ্ট কিছু নিয়ম নীতি। মানুষের প্রয়োজন পূরণের জন্য রেহেন তথা মর্গেজ বা বন্ধক রাখার পদ্ধতি এটা বৈধ। এমনিভাবে কিয়াসও এটা বলে থাকেন, কাফালা সাথে কিয়াস করা হয়ে থাকে ইসলামে এটাকে। সুতরাং কোরআন, হাদিস, এজমা, কিয়াস এই 4টি দলিলের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে রেহেন বা বন্ধক রাখা কিংবা মর্গেজ রাখা শরীয়ত সম্মত একটি বিষয়, এটা শরীয়তের একটি চুক্তি, এটা জায়েজ আছে। তবে এটার পদ্ধতিগত কিছু ভুল আমাদের সমাজে রয়ে গিয়েছে। যেমন কেউ কথার কথা একটা ঘর, একটা বাসা বাড়ি কারো কাছে রেহেন রাখলো, বললো যে ভাই আপনি আমার এই ঘরটাকে আপনার কাছে রাখেন, আমাকে 5 লক্ষ টাকা দেন, আমি 5 বছর পর আপনার টাকাটা ফেরত দেবো, তখন আপনার কাছ থেকে ঘরটা নিয়ে নিব। তো এখন এই চুক্তিটা বৈধ, কিন্তু যদি এই ঘরের মধ্যে যিনি টাকা দিলেন বন্ধক গ্রহীতা, উনি যদি এই বন্ধকটাকে ব্যবহার করেন তথা ঘরে থাকেন, তাহলে এটা তার জন্য জায়েজ হবে না, বরং এটা সুদে পরিণত হবে। কারণ হাদিস শরীফের মধ্যে বর্ণিত আসছে যে কুল্লু কর্জিন জাররা নাফআন ফাহুয়া রিবা, প্রত্যেকটা ঋণ তথা কর্জ যেটা প্রদান করা হয় কাউকে, কর্জে হাসানা হিসেবে কাউকে দেওয়া হয়, সেটার বিনিময়ে যদি গ্রহণ করা হয়, সেটার বিনিময়ে কোনো উপকার যদি গ্রহণ করা হয়, সেটা সুদে পরিণত হবে। একটি ফ্ল্যাটের মাসিক ভাড়া যদি 20,000 টাকা হয়, তাহলে 5 বছরে সেখান থেকে 12 লাখ টাকা ভাড়া আদায় করেন ভবন মালিক। কিন্তু 5 বছরের জন্য ওই ফ্ল্যাটটি যদি এককালীন 8 লাখ টাকা পরিশোধ করে বন্ধক নেওয়া হয়, তাতে লাভবান হয় একটি পক্ষ, তাও আবার কোনো প্রকার ঝামেলা ছাড়াই। 4টা ফ্ল্যাট আমাদের আছে অলরেডি, 4টা ফ্ল্যাটই মর্গেজ দেওয়া, একটা ভিতরে শুধু মালিক থাকে, বাকিগুলো সব ভাড়া দেওয়া। আচ্ছা, এটা বিষয় হচ্ছে এই যে মর্গেজ আপনার দেন, আপনারা এটা আমাদের রেজিস্ট্রি দলিল হয় না? না না, এটা রেজিস্ট্রেশন ক্ষেত্রে আপনি যেখানে যাবেন, রেজিস্ট্রেশন তো আপনি জায়গা কেনা বেচার ক্ষেত্রে যায়, এটা তো আপনি কেনা বেচা করতেছেন আমার সাথে। এটা ফ্ল্যাটের দাম তো 4-5 লাখ 6 লাখ টাকা না, তাই না? এটাতে কোনো ধরনের রিস্ক নাই তো? না না, রিস্কের কেস এখানে। আপনি ফ্ল্যাট দিতেছেন, টাকা দিতেছেন, আপনি তো ফ্ল্যাটে আছেন। 3 লাখ, 4 লাখ, 5 লাখ, হ্যাঁ, এরকম একটা টাকা নির্ধারণ করা হয়। আমরা ওই যাদের কাছে মর্গেজ দেয় বা বাড়িওয়ালারা, হাউজিংয়ের লোকজনরা যারা এভাবে দেয় আর কি, তাদের সাথে একটা কাগজে ডিট হয় বা স্ট্যাম্পে বা সাদা কাগজে। না, মর্গেজের বিষয়টা কোনো রেজিস্ট্রি হয় না। একমাত্র যদি আপনি ফ্ল্যাট বিক্রি করতে চান, সেই ক্ষেত্রে আপনার হয়তো রেজিস্ট্রি করা লাগতে পারে। শুধুমাত্র একটি 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে হাত দলিলের মাধ্যমে। তবে আইনজীবীরা বলছেন, এক্ষেত্রে সামান্য কিছু ছাড় দিলে সরকারি কোষাগারে অনেক রাজস্ব জমা হতো। রেজিস্ট্রেশন আইনের 17 ধারে বলা আছে যে আপনার যে কোনো চুক্তি রেজিস্ট্রেশন করে নিতে হবে, যে কোনো বন্ধকি চুক্তি তো মাস্ট। এর কারণে এটা সম্পত্তি সংক্রান্ত বিষয়, এটা 2000 টাকার সম্পত্তি হোক, 2 লাখ টাকার হোক, 10 লাখ টাকার হোক, 20 লাখ টাকার হোক, সম্পত্তিটা রেজিস্ট্রেশন আইন অনুযায়ী একজন সাব রেজিস্ট্রি অফিসে
গিয়ে দলিল করে বন্ধকি চুক্তিটা একটা দলিলে রূপান্তর করতে হবে। বন্ধকি রূপান্তর করতে হবে, হ্যাঁ, আইনানুগভাবে এটা একটা দলিল করে নিতে হবে, বন্ধকি দলিল। তখন ওই রেজিস্ট্রি দলিলটা থাকার ফলে সরকারও উপকৃত হবে, সরকার ট্যাক্স পাবে। আবার সরকার যেহেতু এটা থেকে ট্যাক্স দিচ্ছে, সরকারও আবার নাগরিককে একটা সুবিধা দিচ্ছে। সেই সুবিধা হলো সুরক্ষা যে আইনগত সুরক্ষা, অর্থাৎ এই দলিলটা একটা সঠিক ভ্যালিড দলিল। কোনো পক্ষে যদি এই দলিলের কোনো চুক্তিগুলো ভায়োলেশন করে, তখন সে ওই ভায়োলেশন অ্যাক্ট অনুযায়ী সাজা ভোগ করবে, শাস্তি পাবে, ফৌজদারি মামলা হবে, দেওয়ানি মামলা হবে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থা থাকতেও কিভাবে ফ্ল্যাট ব্যবসার নামে রাজস্ব ফাঁকি দিচ্ছেন অসাধু চক্র? তাহলে কি বাড়ির মালিকগণ জেনে বুঝেই সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে, নাকি এর পেছনেও অন্য কোনো কারণ রয়েছে? আমরা জানবো সে বিষয় সম্পর্কে, জানাবো আপনাদেরকেও। তবে তার আগে আরও একটি বিরতিতে যেতে হবে আমাদের, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দর্শক, আপনাদের নিশ্চয় মনে আছে প্রথম বিরতির আগে আপনাদেরকে আমরা কথা দিয়েছিলাম মুদি দোকানি তারিকুল ইসলামের আদ্যপান্ত সম্পর্কে আপনাদের জানাবো। চলুন জেনে আসি। পুরনো ঢাকার লালবাগ, চকবাজার, আজিমপুর, কামরাঙ্গীরচর, বাবুবাজার সহ অধিকাংশ ভবনেরই একই অবস্থা। বন্ধক নামক প্রতারণার শিকার হচ্ছেন এখানকার অনেকেই। যেমনটি হয়েছেন গ্যান্ডারিয়া এলাকার মুদি দোকানি তারিকুল ইসলামের সাথেও। কষ্টে উপার্জিত টাকায় ফ্ল্যাট ও দোকান বন্ধক নিয়ে এখন রীতিমতো প্রাণনাশের হুমকিতে দিশেহারা তারিকুল। আপনার কোথায় যাবো? হ্যাঁ, যেতে হবে। কেন বারবার বলতে যেতে হবে? কেন যেতে হবে? সে বাড়াবাড়ি করিস না, ভালো হইব না। এই দয়াগঞ্জ ছেড়ে তার চলে যেতে হবে, মনে থাকিস না। ভালো হইব না। ফোন দিয়ে আপনি কথা বলেন। কার সাথে কথা বলবো? কথা কর সময় নেই। কথা কর কি ভাই? চলে যাবি, মন থাকে জানো। আল্লাহ হাফেজ। থানা পুলিশের দ্বারে দ্বারে ঘুরে কোনো সুরাহা মিলছে না তার। তারিকুলের দাবি, বারবার আইনের দ্বারস্থ হয়েও কোনো কুলকিনারা পাচ্ছেন না তিনি। উল্টো তার বিরুদ্ধেই নাকি ঠুকে দেয়া হচ্ছে বিভিন্ন মামলা। এখন আমরা সবাই হতভম্ব, নির্বাক। এখন আমরা আইনের দ্বারে দ্বারে আজকে দীর্ঘদিন যাবৎ দৌড়াদৌড়ি করতেছি একটা সমাধানের জন্য। এখনে বাড়িওয়ালা কর্তৃক যে বাড়িওয়ালা আমেরিকা থাকেন, তাকে দিয়ে তার ভাগ্নায় এই ফ্ল্যাটগুলো বন্ধক দেওয়ায় আর টাকা পয়সা নিয়ে গেল। এখন তারা আমাদের ফ্ল্যাট ছাড়ার হুমকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে, বিভিন্ন চাপ প্রয়োগ করতেছে, যার কারণে আমরা আজকে থানার শরণাপন্ন হলাম। বেশিরভাগ ক্ষেত্রেই ফ্ল্যাট বন্ধকে হয় না কোনো দলিল, হয় না রেজিস্ট্রিও, ফলে সরকারও পায় না কোনো রাজস্ব। তবে এ বিষয় সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ডে গেলে দায়িত্বশীল কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। হাত দলিল তৈরি করে একই ফ্ল্যাট বন্ধক দেয়া হচ্ছে একাধিক ব্যক্তির কাছে। রেজিস্ট্রি না হওয়ায় এসব হাত দলিলে মিলছে না কোনো আইনি সহযোগিতাও। আমাদের দেশে এখন বিশেষ করে পুরন ঢাকাতে এইগুলোর একটা প্রচলন একটা রয়েছে, যে প্রচলনটার ফলে সরকার যেমনিভাবে রাজস্ব হারাচ্ছে, পাশাপাশি যারা ফ্ল্যাট নিচ্ছেন, মর্গেজ হিসাবে নিচ্ছেন, দেখা যায় পরবর্তীকালে কখনো কখনো এই মর্গেজকে কেন্দ্র করে আইনি জটিলতা তৈরি হয়ে একটা গ্রুপ এসে তাদেরকে সেই জায়গা থেকে উৎখাত করে দিল। তখন তিনি আইন আদালতের আশ্রয় গ্রহণ করতে ব্যর্থ হন। যদিও মনোবিজ্ঞানীরা বলছেন, নিজেদের আত্মশুদ্ধি না হলে যে কোনো মানুষই লোভের বশবর্তী হয়ে এমন প্রতারণার ফাঁদে পা দিতে পারেন। একাধিক ফ্ল্যাট যদি এভাবে মর্টগেজ দিতে পারে এবং তারপরে হাওয়া হয়ে যাবে, লাপাত্তা হয়ে যাবে অনেক দিনের জন্য, ততদিনে এরা আর যাদের কাছে মর্টগেজ দেওয়া হলো, ইভেন দো ব্যাংকও তাকে আর লোকেট করতে পারবে না এবং সমস্যার সমাধান হবে না, ও কোনো ধরনের শাস্তির আওতায় পড়বে না। কিন্তু যারা কিনলো বা যারা মর্টগেজ নিল তারা কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাবে। এটা আমাদের সেই নৈতিকতা, নীতি নৈতিকতা, মূল্যবোধ নষ্ট হওয়া এবং অজ্ঞতা
পাশাপাশি আমাদের লোভ লালসা আমাদেরকে এই পর্যায়ে নিয়ে গেছে। দর্শক, সাদা কালো আপনাদেরই অনুষ্ঠান, আপনাদেরই অনুরোধে আমাদের অনুসন্ধান দল খতিয়ে দেখে ঘটনার নেপথ্যের ঘটনা। আপনারা জানেন, সাদা কালো নির্দিষ্ট কোনো ব্যক্তি, গোষ্ঠী, সমাজ কিংবা সরকারকে ছোট কিংবা খাটো করে দেখাতে কাজ করে না, বরং সংশ্লিষ্টদের সজাগ করতেই চ্যানেল এসের এই ক্ষুদ্র প্রয়াস। মনে রাখবেন, আপনার একটু সচেতনতা বোধই পারে সামাজিক এই ধরনের অসঙ্গতি দূর করতে আর সমাজকে কলুষিত মুক্ত করতে। আজ যেতে হচ্ছে, কিন্তু আগামী পর্বে দেখা হবে নতুন কোনো ঘটনার রহস্য উন্মোচন করে এই সাদা কালো অনুষ্ঠানে। ততক্ষণ দেখতে থাকুন আর চোখ রাখুন চ্যানেল এসের পর্দায়।